একজন পুরুষ মানুষের জীবনে তিনজন নারী থাকে। একজন মা, একজন স্ত্রী, একজন মেয়ে। তিনজনের মধ্যে দুজনের মধ্যে তার রক্তের সম্পর্ক থাকে, তার মা আর তার মেয়ে। স্ত্রীর সঙ্গে কিন্তু কোনো রক্তের সম্পর্ক থাকে না। তারপরেও কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই স্ত্রী কিন্তু শেষ বয়সে পাশে থাকে, রক্তের সম্পর্কগুলো কেউ পাশে থাকে না। মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে বুদ্ধি করে এবং কৌশলের মাধ্যমে আমি কিভাবে আমার সংসারটা চালিয়ে সঞ্চয় করি, মানি সেভিং টিপস। বাঙালি ব্লগ, ডেইলি বাঙালি ব্লগ, গ্রামের সাদামাটা জীবন। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটি গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম। দিনের বেলা কোনো টাইম পাইনি, টাইমের অভাব ছিল। মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে বুদ্ধি এবং কৌশলের মাধ্যমে আমি কিভাবে আমার সংসারটা চালিয়ে সঞ্চয় করি, সেই কথাটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন দুটো বাক্স নিয়ে বসেছি। এক বড়টাতে বেশি টাকা আর ছোটোটাতে কম টাকা। আমি এভাবেই রাখি, 10 টাকা, 20 টাকা, 50 টাকা এইগুলো আমি ছোটো বাক্সের মধ্যে রাখি। আর যেগুলো 100 টাকা, 200 টাকা, 500 টাকা সেগুলো আমি বড় বাক্সের ভিতরে রাখি। ওইগুলো আমার দলের টাকা হতে পারে, ব্যাগ ডেলিভারির টাকা, ডিমের টাকা, ওইগুলো আমি একসাথে জড়ো করে ভাগ ভাগ করে রাখি। আর ব্যাগের মধ্যেও রাখি, আবার ভাড়ের মধ্যে আজকে 20 টাকা ফেলবো। তো তোমরাও চাইলে আমার মতোই বুদ্ধি করে টাকা সঞ্চয় করতে পারো। প্লাস্টিকের ভাড়ে হোক, মাটির ভাড়ে হোক, অল্প স্বল্প হলে প্লাস্টিকের ভাড়ে আর মাটির ভাড়ে রাখতে পারো। আর বেশি যদি হয় 1000, 2000 তাহলে সরাসরি গিয়ে ব্যাংকে রাখতে পারো। যেহেতু আমি মধ্যবিত্ত পরিবারের বউ, সেই জন্য আমি কিন্তু বুদ্ধি আর কৌশলের মাধ্যমে কিভাবে সংসারটা চালিয়ে সঞ্চয় করি সেটাই শেয়ার করব। দেখুন, টাকা যদি অল্প হয় না, তবুও কিন্তু অল্পর মধ্যেও যদি বুদ্ধি থাকে তাহলে কিন্তু অল্পর মধ্যেও সঞ্চয় করা যায়। যদি আয় অল্প হয় কিন্তু সেই বুদ্ধিটা থাকতে হবে। যদি আয় বেশি হয় তাহলে বুদ্ধি যদি না থাকে তাহলে কিন্তু টাকা জমানো অসম্ভব। সেই জন্য টাকাকে প্রথম মাইনে তুলতেই টাকাকে আগে সরিয়ে রাখতে হবে। 500 টাকা জমাওয়ার, 1000 টাকা জমাওয়ার, 200 টাকা জমা প্রথম মাসের বেতন পেয়েই সরিয়ে রাখতে হবে। তারপরে বাদবাকিগুলো দিয়ে সংসার পরিচালনা করতে হবে। এই ব্রেন বুদ্ধি যদি তোমাদের থাকে তাহলে তোমরা কিন্তু অনেক সঞ্চয় করতে পারবে। আর যদি তোমার বুদ্ধি না থাকে তাহলে কিন্তু কিছুই সেভ করতে পারবে না। আর একটা জিনিস খেয়াল করে রাখবেন, টাকা আছে তো তুমি অনেক ভালোবাসা পাবে, সবার কাছে অনেক ভালোবাসা পাবে, সম্মান পাবে, দাম পাবে, আদর পাবে, স্নেহ, মায়া, মমতা, কোনো অভাব থাকবে না। আর যদি তোমার টাকা না থাকে তাহলে তোমাকে প্রতিটা পদে হোঁচট খেতে হবে, প্রিয়জনের কাছে কথা শুনতে হবে, কটু কথা শুনতে হবে। বিশেষ করে ছেলে মেয়ে, হাজব্যান্ড, ভাই বোন, বাবা মা, এদের কাছ থেকেই বেশি কথা শুনতে হবে। দূরের লোকের কথা বাদই দিলাম, কারণ দূরের লোক তো তোমাকে চেনেই না। সেই জন্য টাকা অল্প হলেও সঞ্চয় করে রাখার চেষ্টা করো। নারী তুমি আর যাই করো না কেন, দিন শেষে তোমার খেয়াল রাখার জন্য কেউ থাকে না। একজন যদি জীবনসাথী হয়, যদি রোমান্টিক নাও হয়, যদি দায়িত্ববান হয়, তবুও কিন্তু সংসারটা সুন্দরভাবে পরিচালনা করা যায়। আর যদি সেই জীবনসঙ্গীর মধ্যে দুটো গুণের মধ্যে একটাও না থাকে, সব সময় খোঁচা মেরে কথা বলা, প্রতিটা পদে অপমান করা, অবহেলা করা, এইগুলো কিন্তু আল্লাহ কোনোদিনও সহ্য করবে না। কারণ তুমি একটা নারী তার বাপের বাড়ি থেকে চলে আসে কার আশায়? তার হাজব্যান্ডের আশায়, যে একটু আদর পাবো, একটু ভালোবাসা পাবো, বাস এতটুকু পাওয়ার জন্য কিন্তু চলে আসে। অতটুকুই যদি সেই নারীটা না পায়, সে কি থাকবে? এখন বেশিরভাগ শোনা যাচ্ছে ছেলে মেয়ে বড় হয়ে কিন্তু বউরা পালিয়ে যাচ্ছে। কেন পালাচ্ছে? ভালোবাসার অভাবে পালাচ্ছে। কারণ
তাদের বাবা মা ছোট বয়সে বিয়ে দিয়ে দেয়, তখন তো ওদের বয়সটাই ম্যাচুরেট হয় না। কি বুঝবে ভালোবাসা কাকে বলে, দায়িত্ব কাকে বলে, সংসার কাকে বলে, কিছুই বোঝে না ছেলেটা কীরকম। কিন্তু যখন বোঝার বয়স হয় তখন কিন্তু অনেক দেরি হয়ে যায়, তখন বোঝাপড়ার বিষয়টা অনেক কঠিন হয়ে যায়। তখন বেশিরভাগ 100-র মধ্যে 99% মেয়েরাই কিন্তু পরিস্থিতির শিকার হয়ে নিজেকে মানিয়ে নিয়ে সংসারটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করে। আর যারা ধৈর্য ধরে থাকতে পারে না তারা কিন্তু হুটহাট করে। তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর কোন প্রান্তে চলে এসেছি দেখুন। এখন আমি রুমটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। এই রুমটা কয়েকবার ঝাড়ু দেওয়া হয়েছিল, তো ভাবলাম যে না আরও একবার তোমাদের দেখানোর জন্য ঝাড়ু দেই। তো বড় ঝাড়ুটা ওই বাইরে ছিল, বারান্দা ছিল, তো ভাবলাম যে না ছোটোটা দিয়েই দেই। তো আর আমাদের জানোই তো বাড়ির পাশে ওই দুর্গাপুজো হচ্ছে, খুব শব্দ, মানে আর কি গানের খুব শব্দ। তো ভিডিওটা এডিট করতে আমার খুবই অসুবিধা হয়, কারণ কপিরাইট ক্লেম। সেই জন্য যখনই গান বন্ধ হয় তখনই কিন্তু আমি ভিডিওটা এডিট করি। তো এখন কয়েকটা কাপড় আমি গুছিয়ে নেব, আমারই কাপড়, হাজব্যান্ডের কয়েকটা আছে, গুছিয়ে নেব। দুপুরে আর কি ধুয়ে দিয়েছিলাম, তো রেখে দিয়েছিলাম চেয়ারের মধ্যে। তো ভাবলাম যে না ফাঁকা টাইমে আর কি গুছিয়ে নেব। আর শরীরটাও ভালো নেই, কারণ জানোই তো মেয়েদের পিরিয়ডের সময় পেটের যন্ত্রণা থাকে। তো পেটের যন্ত্রণা হচ্ছিল প্রচুর পরিমাণে, আজকে মানে সকালবেলা খুব প্রচুর পরিমাণে পেটের যন্ত্রণা হচ্ছিল। তারপরে তুলসী পাতা খেয়ে কুসুম কুসুম গরম পানি খাইলাম, তো কমে গেল। তো এই যে দেখতেই পাচ্ছেন, এবার আমি গেঞ্জিগুলো এভাবে মানে ঝেড়ে টেড়ে একেবারে গুছিয়ে রেখে দেবো। একটা থাকের মধ্যে হাজব্যান্ডের কাপড় রেখে দিয়েছি, মানে যাতে হাত বাড়াতেই পাওয়া যায়। আর প্রত্যেকটা থাকে আমার মেয়েদের কিন্তু কাপড় চোপড় বেশি হয় পুরুষদের থেকে। তো সেই জন্য আর কি গুছিয়ে এভাবে রেখে দিলে কিন্তু ভালোই লাগে বেশ। আর আলমারিতে আমি প্রত্যেক দিনে হাত দেই না, কারণ আলমারিতে সব মানে দামি কাপড় চোপড় রাখা আছে। সব সময় আলমারি মানে অগোছালো ভালোই লাগে না, ওই জন্য গুছিয়ে রেখে দিয়েছি। বাদবাকি যেইগুলো প্রত্যেক দিনে লাগে, কুর্তি, লেগিংস, ওইগুলো আমি এই লাল রেকের মধ্যে গুছিয়ে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন ঘুঘু পাখি কত সুন্দর চিল্লাহাল্লা করতেছে, মুরগিরা চিল্লাহাল্লা করতেছে। বেশ সকালবেলার পরিবেশটা বেশ ভালোই লাগে। আর যা গরম পড়েছে বাপরে বাপ, ভাবা মুশকিল। বৃষ্টি জানি না কবে আসবে, বৃষ্টির অপেক্ষায় আছি। তো এবার আমি টিনের বেড়াটা একটু ঝাড়াঝাড়ি করে মুছে নেব, কারণ টিনের বেড়া এভাবে ঝাড়াঝাড়ি মোছামুছি করলে কিন্তু বেশ পরিষ্কারই থাকে আর কি। এই যে দেখতেই পাচ্ছেন টিনের বেড়া এভাবে আমি ঝাড়াঝাড়ি করে নিচ্ছি। ঝাড়াঝাড়ি করলে বেশ ভালোই লাগে। আর প্রত্যেক দিনে আমি একবার করে হলেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আর টেবিলটাও গুছিয়ে রাখবো, টেবিলটাও এলোমেলো হয়ে আছে, কাপ টাপ ওইগুলো আমি মাজা ঘষা করে কিন্তু ওই টেবিলের উপরে একটা মানে ছোট্ট একটা চাদর বিছিয়ে দিয়েছি, যাতে পানিটা নিংড়ে যায়। পানিটা নিংড়ে যাওয়ার পর কিন্তু বাসনগুলো আমি ভালোভাবে গুছিয়ে রাখি। আর পানিটা না নিংড়ে গেলে কিন্তু জ্যাবজ্যাবে হয়, টেবিলটা খুব খারাপ লাগে। সেই জন্য আর কি আমি ওইভাবে রেখে দিই। আমার বুদ্ধিতে আমি আর কি কাজ করি। তো তোমরাও চাইলে আমার মতোই প্লাস্টিকের ভাঁড়ে টাকা সঞ্চয় করতে পারো, আর মাটির ভাঁড়ে হোক সঞ্চয় করতে পারো। সঞ্চয়টা হচ্ছে নিজের জন্য, ভবিষ্যতে সঞ্চয় করে রাখবে। ছেলে মেয়েদের কাছে তোমাদের কোনো কথা শুনতে হবে না, ছেলে মেয়েরাও তোমাকে খুবই ভালোবাসবে। যদি তোমার সঞ্চয় না থাকে তোমাকে কেউ ভালোবাসবে না, ছেলে মেয়ে তো দূরের কথা, হাজব্যান্ডও ভালোবাসবে না। যদি তোমার সঞ্চয় থাকে তোমাকে সবাই ভালোবাসবে, সবাই আদর করবে, সবাই সম্মান দেবে। সঞ্চয় না থাকলে ছাড়ো, দুনিয়া অন্ধকার। সেই জন্য অল্প অল্প করেও হলেও তোমরা সঞ্চয় করতে পারবে, কারণ যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারের। আর যারা মধ্যবিত্ত পরিবারের আছো তারা যদি আমার এই ব্লগটা দেখো, তাদের কিন্তু খুবই উপকারে আসবে। কারণ যারা ধনী ব্যক্তি তারা তো সঞ্চয় টঞ্চয় করার কথা হয়তো ভাবিই না। হয়তো 1 লাখ টাকা মাসে ইনকাম আসলো, কিছু না জমিয়ে 1 লাখ সহ উড়িয়ে দিল, এইভাবে হবে না। 50,000 ইনকাম হলো, 50,000-এর মধ্যে 20,000 টাকা সেভিং করতে হবে, 30,000 টাকা নিজের জন্য হাত খরচ, সংসার খরচের জন্য রাখতে হবে। এইরকম যদি বুদ্ধি থাকতে পারে তাহলে ধনী ব্যক্তিরাও কিন্তু কিছু সঞ্চয় করতে পারবে। কিন্তু আমার ভিডিওটা ধনী ব্যক্তির জন্য না, যেহেতু আমি মধ্যবিত্ত পরিবারের, সেই জন্য মধ্যবিত্ত পরিবারের যাতে উপকারে আসে।
তো এবার আমি টেবিলটা আর কি গুছিয়ে নেব। যাই হোক, আমার রুমের মধ্যে কোনো দামি আসবাবপত্র নেই, সাদামাটা জিনিস দিয়েই আমি ব্লগটা শুরু করে, আর আমার ব্লগ কিন্তু সবসময় সাদামাটাই হয়। তো আজকে রান্না হচ্ছে কি, মানে পাঙাশ মাছ, আলু আর কচুর বই দিয়ে পাঙাশ মাছের ঝোল করব। তো চলো, এই যে পাঙাশ মাছ এখানে ভেজে রেখে দিয়েছি। তো চলো, টাটা, আল্লাহ হাফেজ। আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ সবল থাকো। তো মেয়ে বলছিল কি পাঙাশ মাছ খাবে, তো সেই জন্য আর কি হাজব্যান্ডকে বললাম পাঙাশ মাছ আনার জন্য। হাজব্যান্ড বাসায় এসেছে, আর দোকানের ঝলকটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। মেয়ে আর কি দোকানে কাজ করতেছে, আমিও করতেছি। তো আমিও ব্যাগ সেলাই করতেছি। তো আমাকে ক্যামেরা করার মতো কেউ ছিল না, সেই জন্য আর কি দেখাতে পারলাম না।